প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলোচনা করছি দেওয়ানি কার্যবিধি। আজকে আমার নোটের পার্ট 3, ধারা 38 থেকে 74 প্রথমে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। ধারা 38, ডিক্রি জারির ক্ষমতা। এর আগে আমরা দেখলাম 26 ধারায় মামলা কিভাবে করতে হবে আর্জি দিয়ে, তারপর আনুষঙ্গিক বিষয়গুলো দেখলাম। এরপরে মামলায় যদি ডিক্রি পাওয়া যায় তাহলে ডিক্রি জারি করতে হবে। এখন জারি কে করতে পারবে? কারণ ডিক্রি জারি করা অর্থ, যেমন একটা গাছে আম ধরেছে, গাছের আপনার একটা আম গাছ আপনি রোপণ করেছেন, গাছটা হলো, বড় হলো, গাছে আম ধরেছে, সবই ঠিক আছে, কিন্তু এখন আপনার আমের যে স্বাদ সেটা নিতে পারেননি। গাছে আম ধরার অর্থ কি? আপনার গাছ লাগানোটা সফল হলো, তাই নয় কি? হুম, তার জি। মানে আপনি ফল পেলেন, কিন্তু ফলটা যখন আপনি কেটে খাবেন তখনকার এর ফলটা ভোগ করতে পারছেন। অথবা ফলটা না জি। খেলেন কিন্তু সেটা পেড়ে বাজারে যদি বিক্রয় করে সেখান থেকে টাকা অর্জন করেন, তাহলেও আপনার একটা গেইন হলো, লাভ হলো। তো এটা হচ্ছে জারি এরকমই যে আপনার সবকিছু হয়ে গেছে, আপনার নামে সব হয়ে গেল, ডিক্রিতে আপনাকে মানে অধিকারী ঘোষণা করা হলো, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি প্রকৃতপক্ষে যে সম্পত্তি নিয়ে মামলা বা যে বিষয় নিয়ে মামলা সেটা ভোগ করতে পারছেন না, বা আপনার সেটা দখলে আসছে না। তাহলে কি করতে হবে? সেই মামলাটা জারি করতে হবে। তো এই জারির ক্ষমতা কার? ডিক্রি প্রদানকারী আদালত, যে আদালত ডিক্রি প্রদান করবেন সাধারণত সেই আদালতেই ডিক্রি জারি করবেন। ডিক্রি জারির জন্য যে আদালতে ডিক্রিটি প্রেরণ করা হবে, অথবা যদি ওই আদালত ডিক্রি জারি করতে না পারেন তাহলে তিনি অন্য কোনো আদালতে প্রেরণ করবেন। সময় এখতিয়ার সম্পন্ন সাধারণত কোনো আদালতে প্রেরণ করা হয়। তো আদালতে যে প্রেরণ করবেন সেটার বিষয়ে যে বিধান সেটা হচ্ছে 46-এ আছে। মাঝের সেকশনগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, দরকার নাই। ডিক্রি জারির অনুরোধ, যেটাকে বলা হয় প্রিসেপ্ট, 2020 সালে প্রশ্ন এসেছিল প্রিসেপ্ট কি। তো প্রিসেপ্ট হচ্ছে ডিক্রি জারির অনুরোধ পত্র। এক কোর্ট, যে কোর্ট ডিক্রি দিয়েছেন, নিজে জারি করতে না পারলে তার কলিগকে পাঠিয়ে দেবেন যে ভাই, এই আহ, নিজের কলিগ, ভাই বোন যেটাই হোক না কেন, কারণ তাদের জি। মধ্যে যদি মহিলা জজ হন তাহলে তো বোনও বলতে পারেন, আপু। তো যে জি। রিলেশনে হোক না কেন তারা কলিগ। তো সময় এখতিয়ার সম্পন্ন বিচারক, এক বিচারক আরেক বিচারককে বলতে পারেন যে এটা একটু জারি করে দেন, কোনো কারণে এটি আমি পারছি না, বা চাপ বেশি, যে কোনো কারণে হোক না কেন। তো এটা হতে পারে যে আদালত ডিক্রি দিয়েছে সে আদালতের ডিক্রি জারি করার কথা, কিন্তু তিনি না করে সমইখতিয়ার সম্পন্ন অন্য আদালতেও সেটা দিতে পারেন। সেটাকে বলা হচ্ছে প্রিসেপ্ট। ডিক্রিদারের আবেদন ক্রমে ডিক্রিদার আবেদন করবেন যে আমি তো ডিক্রি পেলাম, এবার জারি করে দেন। ডিক্রি প্রদান করে আদালত অথবা ইখতিয়ার সম্পন্ন অন্য আদালতে ডিক্রিদারের অনুরোধ করতে পারবেন, যে বিষয়টি ইতিপূর্বে বলে ফেললাম। ডিক্রিকারী আদালত দেনাদারের সম্পত্তি ক্রোক করতে পারবে। যদি সম্পত্তি ক্রোক করার প্রয়োজন হয় ডিক্রি জারির প্রয়োজনে, সেক্ষেত্রে পারবেন। এবং এই ক্রোকের মেয়াদ অনধিক 2 মাস হবে। আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে, তার মানে এটা গুরুত্বপূর্ণ লাইন। ক্রোকের জি। মেয়াদ জি। অনধিক 2 মাস, এটা মনে রাখবেন। মানে এটা এমসিকিউ প্রশ্ন একটা। এনসিপি এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ধারা 48, কতিপয় ক্ষেত্রে তামাদির মেয়াদ শেষ, ডিক্রি জারি বারিত। এখানে তামাদি আইনকে কানেক্ট করা হয়েছে। নিষেধাজ্ঞার ডিক্রি ব্যতীত, মানে কোনো মামলায় নিষেধাজ্ঞা পাওয়া গেছে, ইনজাংশন পাওয়া গেছে, এই ধরনের ডিক্রি ব্যতীত অন্য সকল ডিক্রি ক্ষেত্রে জারি মামলার দায়েরের যে মেয়াদ, এখানে র যুক্ত করলে ভাষা ঠিক সঠিক হবে, দায়েরের মেয়াদ 12 বছর। অর্থাৎ একটা ডিক্রি জারির জন্য যে জেনারেল আপনার লিমিটেশনস পিরিয়ড, জি। সেটা হচ্ছে 12 বছর, 12 ইয়ার্স। দেনাদার প্রতারণা বা বাধা সৃষ্টি করলে 12 বছর পরেও জারি করা যাবে। মনে করেন ডিক্রিদার জারি করতে চাচ্ছেন, কিন্তু দেনাদার বলল ভাই জারি মামলা করার দরকার নাই, আমি এমনি আপনার টাকা দিয়ে দিচ্ছি, মূল আদালতে যে মূল ডিক্রি পেয়েছেন আপনি ওই ডিক্রির আন্ডারে টাকা দিয়ে দিব, জারি করার দরকার নাই বলে তাকে বিভিন্ন মানে ভাবে ডিলে করলো। অথবা মনে করেন যে 10 লাখ টাকার ডিক্রি পেয়েছে, তো প্রতি মাসে কিছু কিছু করে সে দিচ্ছে, দিতে দিতে হয়তো বা 2-3 লক্ষ টাকা দিয়েছে 12 বছরে, বাকি টাকাটা সে দিচ্ছে না। তাহলে 12 বছর পার হয়ে গেছে। এখন এইভাবে এটা তো এক ধরনের প্রতারণা, যে 12 বছর পার করব কিন্তু পুরো টাকা দিব না।
অথবা ডিক্রি জি জারিতে বাধা সৃষ্টি করছে কোনো না কোনো ভাবে। আমার কাছে এই ধরনের একটা মামলা এসেছিল। হাজবেন্ডের বিরুদ্ধে তার ওয়াইফ মামলা করেছে। সাবেক স্ত্রী, মানে সাবেক স্ত্রী তার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছে সন্তানের খোরপোশের জন্য এবং নিজের দেন মোহরানার জন্য, মানে তালাকের পরে। জি করার পরে এখন ডিগ্রি পেয়ে গেছে, ডিগ্রি জারি করবে। এখন সে বলছে যে তোমরা, আমি একটু বিদেশে আছি, মানে সেই ডিগ্রি হওয়ার পরে বিদেশে চলে গেছে। এই আমার এই মামলার যে বিবাদী সে বিবাদী। বা দেনাদার বিদেশে চলে গেছে এবং বিদেশ থেকে যোগাযোগ করে যে তোমরা মামলা করা দরকার নাই, আমি বিদেশ থেকে এসে আবার গ্রহণ করব, মানে একটা সন্তান আছে, ছেলে সন্তান, ছেলে সহ তোমাদেরকে আবার সংসারে নিব, মানে আবার বিয়ে করব, এই আচ্ছা, ভাবে তাকে 12 বছর ভুলিয়ে রাখছে। হয়তোবা কিছু খরচ মানে দিয়েছে, কালক্ষেপণ করাইছে। কালক্ষেপণ জি করাইছে। এরপরে আসছে আমার কাছে, আসার পরে আমি আবার পরে এই ফ্যাক্টটা বলে মামলা করলাম, মামলা গ্রহণ হলো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হয়েছিল, জারি মামলা করার পরে একইভাবে বলেছে যে তোমাদের আবার গ্রহণ করব, মামলা তুলে নাও। মামলা তুলে নিয়েছে, আবার টাকা দেয় না। পরে ওই জারি মামলা আবার মানে রিভাইভ করতে হলো, নতুনভাবে চালু করতে হলো। তো এই ধরনের কিছু মানে বিষয় এজন্য থাকে। অ্যাডভোকেটরা বলে যে সমাধান না হওয়া পর্যন্ত মামলা ওঠানোর দরকার নেই। না, এটাই নিয়ম। ধারা 51, ডিক্রি জারি কার্যকরের ক্ষমতা। আদালত ডিক্রিদারের আবেদন ক্রমে, ডিক্রিদার আবেদন না করলে কিন্তু কেউ চাইবে না, মানে আপনি যদি খেতে না চান আপনাকে কেউ খেতে দিবে না। আদালত তো নিজে থেকে কাজ করবে না, তাই না? তাহলে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে মৌখিক আবেদন, আবার কিছু কিছু ক্ষেত্রে লিখিত আবেদন লাগবে। ডিক্রিদারকে নালিশি সম্পত্তি অর্পণ, মানে যদি সম্পত্তি দখল উদ্ধারের মামলা হয়, যেটা উচ্ছেদের মামলা নামে পরিচিত। হ্যাঁ, আমরা যে 8 ধারা 9 ধারা এগুলো যে এসআর অ্যাক্টের বলি যে দখল উদ্ধার, সুন্দর ভাষা, কিন্তু আদালতের প্রচলিত ভাষা হচ্ছে উচ্ছেদের মামলা। ঠিক আছে, উচ্ছেদ করা, বিবাদীকে উচ্ছেদ করে বাদীকে সেই সম্পত্তিটা বুঝিয়ে দেওয়া, অর্পণ করা। এটা হতে পারে জারির। ক্রোক সহ বা ক্রোক ছাড়া নিলামে বিক্রয়, সরাসরি অকশন করে নিলাম ডেকে বিক্রয় করে দেওয়া সম্পত্তি বিবাদীর এবং ওই থেকে টাকা রিকভারি করা। দেনাদারকে গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটক রাখা, টাকা দিচ্ছে না, তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করে দেওয়ানি কারাগারে বা সিভিল প্রাইজনে আটকে রাখা হলো, 3 মাস 6 মাস এরকম আটকে রেখে তাকে টাকা দিতে বাধ্য করা। তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগের মাধ্যমেও ডিক্রি জারি করা যেতে পারে, অথবা অত্র কার্যবিধির অন্য কোনো পদ্ধতিতে যা প্রতিকার প্রদানের জন্য উপযুক্ত হবে। অর্থাৎ উপরে 4 প্রকার বাদেও যদি উপযুক্ত আদালত মনে করে, তো নতুন একটা প্রকার সৃষ্টিও করতে পারে। বুঝতে পেরেছেন? কিন্তু জি পদ্ধতিটা জি। সিপিসি অনুসারে হতে হবে, যেটা সিপিসির সাথে সাংঘর্ষিক যেন না হয়। হুম। তার মানে আদালতের এখানে হাতটাকে উন্মুক্ত রাখা হলো, যেন আদালত নিজের বিচারিক প্রজ্ঞা ব্যবহার করে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। 54, সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন, যেটা পার্টিশন শুট বলা হয়, এর ক্ষমতা। কালেক্টর বা গেজেটেড কর্মকর্তা সম্পত্তি বাটোয়ারা অথবা অংশ বিভাজন করতে পারবেন। যে বাটোয়ারা মামলাগুলো সম্পত্তি যদি বিভাজন করার দরকার হয় সেক্ষেত্রে। 55, গ্রেপ্তার ও আটক। গ্রেপ্তারের আদেশদানকারী আদালতে দেনাদারকে হাজির করা হলে, তার মানে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হওয়ার পর পুলিশ ধরে নিয়ে এসে আদালতে দিয়ে দিয়েছে, এই নেন ইওর অনার আপনার আসামি। এখানে আসামি জি বলা যাবে না, দেনাদার, তাই না? কারণ সিভিল কোর্টে দেনাদার, আর ক্রিমিনাল কোর্টে হলে আসামি হতো। জি উক্ত জেলার জেলে আটক, মানে যে জেলে, মানে যে ডিস্ট্রিক্টের এই মামলা বা আদালত, সেই ডিস্ট্রিক্টে, তো যেমন আমাদের রাজশাহীতে কিন্তু সেন্ট্রাল জেল আছে, তাই না? তো আমাদের রাজশাহীর যদি কোনো সিভিল কোর্টের দেনাদারকে এভাবে নিয়ে আসা হয় গ্রেপ্তার করে, তাহলে আদালতে কি করবেন, ওই রাজশাহীর যে সেন্ট্রাল জেল সেখানে তো পাঠাবেন, তাই না? তাই জি বলছে উক্ত জেলার জেলে আটক, যেই জেলার আদালত সেই জেলার জেলে আটক। কথা ক্লিয়ার? জি। স্থান সংকলন না হলে, এর মানে রাজশাহী জেলে জায়গা হচ্ছে না, এত আসামি এবং এই প্রিজনাল,
মানে যে কোনো এই দেওয়ানি কারাগারে আটক হোক আর যে কোনো ওই একটা জেলখানাতেই তো ঢোকাবে। তো এত বেশি হয়ে গেছে যে স্থান সংকুলান হচ্ছে না, এর অর্থ কি আটছে না, মানে চাপাচাপি হয়ে যাচ্ছে, খুব জি। ভিড় হয়ে গেছে। তাহলে সরকারের নির্দেশ মতো ভিন্ন স্থানে, তার মানে রাশের আশেপাশেও কিছু অন্য কোনো সরিয়ে কারাগারে। দেওয়া হলো। বুঝতে পেরেছেন? জি জি। গ্রেপ্তারের জন্য রাতে বাসগৃহে প্রবেশ করা যাবে না। সাধারণত সিভিল মামলায় রাতে আসামি ধরা যাবে না, বা এই যে দেনাদারকে ধরা যাবে না, কারণ সে তো আসামি। 56 খুবই ইম্পর্টেন্ট, শ্যাডো করা আছে। টাকা বা অর্থের মোকদ্দমায় ডিক্রি জারিতে বৃদ্ধা, এর আগে, এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্ট, এর আগে এই জায়গাতে কি ছিল? শুধু গর্ভবতী মহিলা। না, শুধুমাত্র মহিলা শব্দটা ছিল, হ্যাঁ, শুধুমাত্র আচ্ছা। মহিলা শব্দ ছিল, কিন্তু রিসেন্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মহিলার পরিবর্তে কি লেখা হয়েছে? বৃদ্ধা। বৃদ্ধা বলতে এখানে মেল ফিমেল উভয়কে বোঝাবে। অক্ষম, জি। মেল ফিমেল উভয়, মেল ফিমেল নারী উভয়। পুরুষ উভয়, জি। গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলা, হ্যাঁ, প্রেগনেন্ট, এবং যিনি, যে মা সন্তানকে বুকের দুধ ব্রেস্ট পান ফিড করে। করাচ্ছেন, এই ধরনের মহিলা, গ্রেপ্তার ও আটক নিষেধ। টাকার বা অর্থের মোকদ্দমা মানি শুটে এই ধরনের মহিলাদের এবং বৃদ্ধা অক্ষম এনাদের আটক করা যাবে না। তাহলে এইটা হচ্ছে রিসেন্ট অ্যামেন্ডমেন্ট, যেটা বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তো একটু ভিন্ন কালার দিয়ে বুঝিয়ে দিলাম। 58, দেওয়ানি জারি মামলায় একজন দেনাদার বা দায়ীকে সর্বোচ্চ 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখা যায়, এর বেশি রাখা যায় না। তবে আমি যতগুলো নিজে মামলায় ছিলাম, বাদী বা বিবাদ, দেনাদার বা ডিক্রিদার পক্ষে, আদালত 6 মাস দেন না, 3 মাস সাধারণত দেন। সর্বোচ্চ 6 মাস, তার মানে কম দেওয়ার সুযোগ আছে, বেশি দেওয়ার সুযোগ জি নেই, জি তাই জি নয় কি? জি। জি। আদালতের ইচ্ছা, আদালত 6 মাস দিবেন না 1 মাস দিবেন না 1 দিন দিবেন, সেটা আদালতের ইচ্ছা। তবে 6 মাসের বেশি দেওয়া যাবে না। তো এই যে 6 মাস, কোন ক্ষেত্রে 6 মাস দেওয়া যাবে, কোন ক্ষেত্রে 6 সপ্তাহ দেওয়া হবে, কিছু একটা কি দেওয়া আছে, প্যারামিটার দেওয়া আছে। ডিক্রির যে মূল্যমান সেটা 50+ টাকার জন্য যদি হয়, মানে 50 টাকার বেশি মূল্যমানের যদি ডিক্রি হয়, সেক্ষেত্রে 6 মাস। আর অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে বোঝাচ্ছে তাহলে 50 টাকার কম, তাহলে অনধিক 50 টাকা, মানে 50 টাকা বা তার কম, 50, 49 থেকে নিচের দিকে যদি হয়, তো এত ছোট মামলা তো এখন হবে না। আমরা পড়ছি 1908 সালে দেওয়ানি কার্যবিধি, তাহলে 1908 সালে 50 টাকা কিন্তু বেশ ভ্যালুয়েবল একটা অ্যামাউন্ট, তাই না? জি জি। তো তখনকার জন্য প্রযোজ্য, তাহলে অ্যামেন্ডমেন্ট হলো এই সংখ্যাগুলো পরিবর্তন করা যেত না, বলেন? জি জি, মানে আমি সেটাই বলতে চাচ্ছিলাম স্যার, যে এখন 50 টাকা হচ্ছে এটা কফির দাম। তো এখানে 50,000 করা যেত, 50,000 প্লাসে 6 মাস, আর 50,000-এর নিচে হলে 6 সপ্তাহ। এটা করলে অ্যামেন্ডমেন্টটা আরো সুন্দর হতো। তো যাই জি হোক, অতঃপর মুক্তি, তার মানে বর্তমান বিবেচনায় 6 সপ্তাহ দেওয়ার সুযোগ নেই, 6 মাস। এখানে 6 সপ্তাহ দেওয়া যাবে, কারণ এখানে সর্বোচ্চ 6 মাস মানে তো তার নিচে, তাই না? 6 সপ্তাহ হতে পারে, জি। কোনো মানে 1.5 মাস। দেড় আচ্ছা, মাস। 59, সংক্রমণ রোগ বা গুরুতর অসুস্থতার কারণ। সংক্রমণ রোগ বলতে আমরা কি বুঝি? যেটা হচ্ছে ছড়িয়ে পড়ে তো দ্রুত, আছে। তাই না? জি ছোঁয়াচে বা ছড়িয়ে পড়ে, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, হ্যাঁ। জি জি। তো আপনার সংক্রমণ বলতে হাসি কাশির মাধ্যমে ছড়াতে পারে, বা পানির মাধ্যমে ছড়াতে পারে, বিভিন্ন রোগ যে একজনের হলে তার সংস্পর্শে গেলে আরো মানুষ হয়ে যেতে পারে। তো এই ধরনের জি দায়িক যদি ভিতরে থাকে বা দেনাদার ভিতরে থাকে, যেটা বিবাদী ভিতরে থাকে, তাহলে দেওয়ানি কারাগার থেকে মেয়াদ শেষের পূর্বে মুক্তি দেওয়া যাবে। তার মানে তার জন্য যেন অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়, তাকে তাড়াতাড়ি বের করে জি দিতে হবে, সে যেন বাড়িতে যাই চিকিৎসা নিতে পারে। ঠিক আছে, জি। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। ধারা 60, এই যে সম্পত্তি ক্রোকের বিধান আমরা এর আগে দেখলাম, ও বিক্রয়, ডিক্রি জারির ক্ষেত্রে, তাহলে নিজ নামে বা জিম্মাদারিতে যে সকল সম্পত্তি ক্রোক ও ডিক্রিযোগ্য, বাম পাশের গুলো ক্রোক ও ডিক্রিযোগ্য, আর ডান পাশের গুলো ক্রোক ও ডিক্রিযোগ্য নয়। তার মানে ক্রোক ও ডিক্রিযোগ্য নয়, তার মানে এই সম্পত্তিগুলো সেফ। ঠিক আছে, তাই এটা গ্রিন জি কালার জি। ইউজ করছি। আর এই পাশের সম্পত্তিগুলো সেফ না, মানে এগুলো ক্রোক হয়ে যেতে পারে, বিক্রয় হয়ে যেতে পারে। কি কি? যেমন জমি, যে কোনো প্রকার জমি, মানে স্থাবর সম্পত্তি, বাসগৃহ, দালান, মালপত্র,
টাকা মানে মানিও কিন্তু ক্রোক হতে পারে। এই মানি আপনার বাড়িতে ক্যাশ থাকলে অথবা ব্যাংকে থাকলেও, ব্যাংক নোট, চেক, বিনিময়পত্র, হুন্ডি, অঙ্গীকারপত্র মানে প্রমিজরি নোট, ইমারত, জি সরকারের ঋণপত্র, বন্ড, কোম্পানি শেয়ার এবং ইনকাম বা আয়, রেগুলার মানুষ ইনকাম করে সেই ইনকামটাও ক্রোক হতে পারে। আচ্ছা, এরপরে এই ডিক্রি জারির মামলার ক্ষেত্রে কোন জিনিসগুলো ক্রোক করা যাবে না? প্রয়োজনে কাপড়, একটা মানুষের বসবাসের জন্য মিনিমাম তো কিছু কাপড় চোপড় লাগবে, তাই না? হ্যাঁ, পোশাক আশাক পরিধেয় লাগবে, বস্ত্রাদি মানে পরিধেয় লাগবেই। বস্ত্রাদি যেগুলো লাগবে সেগুলো। তারপর বাসন, বাসন বলতে তৈজসপত্র, ক্রোকারিজ, জি যেগুলো রান্না এবং খাওয়ার কাজে ব্যবহার হবে, থালা জি বাসন, জি হাঁড়ি জি পাতিল, চামচ, এগুলো। বিছানা, বেডে ঘুমানোর জন্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো ক্রোক করে হবে কি? তাই এগুলো ক্রোক করা দরকার না। ধর্মীয় গহনা, হিন্দু মহিলাদের ক্ষেত্রে হাতের শাখা, গলার মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র, তারপরে মুসলমান অনেক মহিলারা নাকে কিন্তু নাকফুল পরে, আবার হাতে গহনা পরে, সেগুলোকে জি ধর্মীয় গহনা হিসেবে বিবেচনা করা যায় বিভিন্ন ধর্ম অনুসারে। এখানে নির্দিষ্ট করে নেই কোন ধর্মের। কারিগরের চাষের সকল ধর্ম। হাতিয়ার, গো মহিষ, বীজ, জীবিকা নির্বাহে প্রয়োজনীয় কৃষি দ্রব্য, মানে যারা কৃষক বা কৃষিকাজের সাথে জড়িত তাদের কি লাগবে? আপনার গো মহিষ, গো বলতে গরু, মহিষ মানে মহিষ। তো অনেক সময় জি আগে যে লাঙ্গল, হ্যাঁ, সেটা কি জি হতো, গরু মহিষের মাধ্যমে টানা হতো না? মানে জি জমি সনাতন চাষ করা পদ্ধতির হতো। অনেক আগের। এখন তো পাওয়ার টিলার চলে এসেছে, সেটা তো পুরাতন আইন আমরা পড়ছি। এখনো থাকতে পারে, দু জি এক জায়গায় থাকতে পারে না? জি জি আমরা লক্ষ্য করেছি যে আহ, আমিও বলতে গেলে আমাদেরও কৃষি জমি, কৃষকের সন্তান, এটা ধরে নিব, দাদা কৃষক ছিল, বাবা হয়তো বা বিজনেস করছেন, আমি এখন এই পেশে আসছি। কিন্তু এক প্রজন্ম মানে তিন প্রজন্ম যদি দেখতে যাই, দাদার আমলে দেখতে গেলে আমরা মোটামুটি সবাই কৃষক, তাই না? জি পারিবারিক সূত্রিত আর কি। হ্যাঁ। তো এখানে এগুলো আমাদের কাছে পরিচিত। তো এখনো এটা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে গরু মহিষের মাধ্যমে যে লাঙ্গল, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো চাষ হয়, তাই না? জি জমির জি মাটি আলগা করার জন্য বেস্ট, ডিপে যায়। কিন্তু পাওয়ার টিলার ডিপে যায় না, উপরে ভেঙে চলে যায়, নিচে মাটি শক্ত, 2 ইঞ্চিও নিচে যায় জি না। জি জি তা আনুষঙ্গিক ভিটা সহ বাসগৃহ, তার মানে আপনার একটা বাড়ির ভিটা আছে, এই বাড়ি ভিটার আশপাশে সামান্য ধরে, তাহলে বাড়ি ভিটা যদি অনেক বড় হয় তাহলে এই যেটা মানে পড়ে আছে ফাঁকা জায়গা সেটা কিন্তু নিয়ে নিবে, তাই না? কিন্তু বাড়ির ভিটার জি আশপাশে এন্ট্রি যে পয়েন্ট এবং আশেপাশে যদি প্রয়োজনীয় জায়গা থাকে, সেটা। হিসাবের খাতা, একজন ব্যবসায়ী তার হিসাবের খাতা থাকতে পারে হাল খাতার মতন, সেটা নেওয়া যাবে না। পেনশন, একজন ব্যক্তি রিটায়ার্ড করেছেন, অবসরে গেছেন, তার পেনশন নিয়ে নিলে সে চলবে কি করে, তাই না? জি শ্রমিক বা ভৃত্যের পারিশ্রমিক, মানে একজন লেবার, তার পারিশ্রমিক নেওয়া যাবে না। লেবার কারণ দিন আনে দিন খায়, তার পারিশ্রমিক নিয়ে নিলে সে তো না খেয়ে মারা যাবে। সেনা, নৌ বা বিমান বাহিনীর যে ফোর্সগুলো আছে বাংলাদেশে, তাদের বেতন ভাতা নেওয়া যাবে না, কারণ তাদের বেতন ভাতাতে তাদের পরিবার চলে। ওয়ারিশ সূত্রে ভবিষ্যতে প্রাপ্তির অধিকার, আমার বাবা বেঁচে আছেন, তার মানে তার সম্পত্তির মালিক কিন্তু আমি না এখন। তো আমার বাবার, বাবা। হ্যাঁ, যখন আহ, এখানে সন্তানেরা কখন কি আপনার ওয়ারিশ সূত্রে আসে, যখন পিতা মৃত্যুবরণ করে, তাই না? তো পিতা জি মৃত্যুবরণ করবে, তারপরে সন্তান সম্পত্তির মালিক হবে। আগেই তার এই সম্পত্তি ক্রোক করা যাবে না, কারণ সে তো প্রকৃত মালিক না, তাই না? তার জি মানে এক কথা, বাবা, দাদা, মায়ের, চাচার সম্পত্তি ক্রোক করা যাবে না। তো তুমি তো একদিন পাবেই, তাই তোমারটা এটা নিয়ে রাখলাম, তোমার ভাগেরটুকু। বোঝা গেল? জি তাহলে দুই কালার কেন ব্যবহার করলাম? গ্রিন এটা সেফ, আর ইয়েলো হচ্ছে সেফ না। ক্রোক করা যাবে আর ক্রোক করা যাবে না। বাসগৃহ বা ইমারত ভূমির বকেয়া রাজস্ব আদায়ে ক্রোক বা বিক্রয় মুক্ত হবে না। অর্থাৎ ক্রোক ও বিক্রয় করা যাবে কি? ক্রোক ও বিক্রয় করা যাবে বাসগৃহ বা ইমারত ভূমির বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে। এটা ওপরেও আছে। আচ্ছা, 61, কৃষিজ উৎপাদিত দ্রব্যের আংশিক অব্যাহতি,
আগামী ফসল না আসা পর্যন্ত ক্রয় ও বিক্রয় করা যাবে না। তার মানে উপরে উপরে যে লিস্ট আছে, লিস্টের একটা এক্সটেনশন কি? জি মনে করেন যে কিছু ফসল আছে, তো এই ফসল আগামী ফসল না আসা পর্যন্ত একটা কৃষকের খেয়ে পরে বাঁচার জন্য এবং বীজ লাগবে, তাই না? সেগুলো জি রাখতে হবে, সেগুলো ক্রয় করা যাবে না, যদিও উপরে বীজের কথা কিন্তু উল্লেখ আছেই। জি 74, ডিক্রি জারিতে বাধা প্রদানকারীর দণ্ড। মনে করেন ডিক্রি জারি হচ্ছে, ডিক্রি জারি বিভিন্নভাবে হতে পারে, ক্রোকের মাধ্যমে হতে পারে, আটক করে জেলখানায় প্রবেশ করাবে। তো যেই পদ্ধতিতে হোক না কেন, যদি কেউ বাধা দেয়, দেনাদার নিজে অথবা তার পক্ষে তার দরদি কেউ যদি বাধা দেয়, তাহলে জি আদালত জি তাকে শাস্তি শাস্তি বা সাজা হিসেবে কি পানিশ করতে পারে, 30 দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবে। তারা ডিক্রি জারি আদালতের একটা নির্দেশ, এবং আদালতের নির্দেশ অমান্য করলে আদালত তাকে, তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে এবং তাকে ধরে নিয়ে এসে শাস্তি দেবে। সিভিল প্রাইজনে 30 দিন আটক রাখতে পারবে। এটা 74 ধারায় দেওয়া হয়েছে। তো এই 38 থেকে 74 ধারার মধ্যে যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির পরীক্ষায়, সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, একটা প্রশ্ন পড়ে দিই সেটা, টাকার ডিক্রি জারি মামলায় কোন ধরনের দায়কে দেওয়ানি কারাগারে আটক যাবে না? এটা বার কাউন্সিল 22 সালে এবং জুডিশিয়ারি 2012 সালে, মানে বা জুডিশিয়ারিতে আগে আসছে এবং বার কাউন্সিল রিসেন্টলি আসছিল। তো এখানে পূর্বের যে উত্তর সেটা খ, যে কোনো বয়সী স্ত্রীলোক, এটা হচ্ছে পূর্বের উত্তর, 56 ধারা আমরা দেখলাম না। জি কিন্তু বর্তমানে অ্যামেন্ডমেন্টের পর এই উত্তর কি চলবে? না না না, এই উত্তর চলবে না। এই এখন ভুল এই করে দেওয়া প্রশ্নটা, হয়েছে এটাই। এই প্রশ্নটা যদি আসে তাহলে এই অপশনগুলো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, কারণ জি এখন আর এই অপশন দিয়ে এটা ম্যাচ করানো যাবে না। তাহলে জি আমি এই কারণে দেখবেন যেগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমি তো প্রশ্নকে চেঞ্জ করতে পারবো না, কারণ বার কাউন্সিল 2022 এবং জুডিশিয়ারি 2012-তে যে 12। প্রশ্ন সেটা তো এটাই ছিল। তাহলে প্রশ্নকে তো চেঞ্জ করার ক্ষমতা আমার নাই, কারণ এটা আমি অতীতে যে প্রশ্ন কিভাবে চেঞ্জ করবো, তাই না? জি তাহলে 25 সালের পরে যে প্রশ্নগুলো আসবে নিশ্চয়ই 25 সালের অ্যামেন্ডমেন্ট অনুসারে আসবে। তাই এখানে আমি জি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি কি, এখানে আমি নোট দিয়েছি দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2025 অনুসারে সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধা, অক্ষম, গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলা। তার মানে এই অংশটুকু আমরা 56 ধারা যেটা পড়ে আসলাম সেটা এখানে আমি রিপিট করে দিয়েছি। এখন অপশন কিভাবে আসবে আমি তো বলতে পারবো না, কারণ এই ধরনের প্রশ্ন তো পূর্বে দেখিনি। এখন এই অ্যামেন্ডমেন্ট থেকে যারা প্রশ্নকর্তা তারা প্রশ্ন করবেন, এবং ধীরে ধীরে অ্যামেন্ডমেন্ট থেকে 2-3 ক্যাটাগরির এবং 2-3 ভ্যারিয়েন্টের প্রশ্ন আমরা দেখতে পাবো। তাহলে এই তথ্যটুকু জানা থাকলে আশা করি প্রশ্ন যেভাবে আসুক না কেন উত্তর করতে পারবেন, তাই নয় কি? না, এটা খুবই সুবিধা স্যার। আমরা তো বিগত সালের প্রশ্ন যদি মানে পড়ি, তখন তো আমাদের এটা একবারই মাথায় থেকে যাচ্ছে। হ্যাঁ। তো এখানে আমি চাইলে কিন্তু অপশনগুলো পরিবর্তন করতে পারতাম, তাহলে একটা কনফিউশন তৈরি হতো। তো বলতো এই যে এই প্রশ্ন কিভাবে 22 সালে হয়, তার মানে এটা জি অবাস্তব হয়ে যেত না। জি তাই আমি এইভাবে করেছি পূর্বের উত্তর, মানে এই উত্তরটা এখন চলবে না, এটা বুঝতে হবে, ওল্ড হয়ে গেছে। নতুন উত্তর হচ্ছে এই 25 সালের অ্যামেন্ডমেন্ট অনুসারে। তাই এখানে যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে যে যে আইনগুলোতে, সবগুলোতে এইভাবে সেট করা হয়েছে।